আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, মুর্শিদাবাদ ক্রমশই মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আরও 3 জন অনুপ্রবেশকারী বিএসএফ এর জালে। কিন্তু সবচেয়ে চিন্তার কথা, এখনো অধরা 3 জন। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। ভারতে এসেই পরিচয়পত্র বানায় অনুপ্রবেশকারীরা। তারপর চেন্নাইতে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যায় 6 জন অনুপ্রবেশকারী। বর্তমান পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের কাছ থেকে ফিরে জলঙ্গি সীমানা সরকার পাড়া দিয়ে পালানোর সময়, রাজশাহীতে পালানোর সময় এই 6 জনকে তাড়া করে বিএসএফ। সেই সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে যায় 3 জন। কাঁটাতার পেরোবার সময় 6 জন থাকলেও 3 জন ধরা পড়ে এবং বাকিরা পালিয়ে যায়। তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি শুরু হয়েছে, তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সরাসরি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে একেবারে মুর্শিদাবাদ থেকে। কৌশিক, বিএসএফ, পুলিশ প্রশাসনের মাথা ব্যথা তো এই অধরা 3 জনকে নিয়ে। তার কারণ তারা কোথায় আছে, কি করতে চলেছে, এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। দেখো, একদমই যে আরও 3 জন থাকার যে আশঙ্কা করাচ্ছে এবং এফআইআরের যে নাম রয়েছে, সেই 3 জন যে কোথায় রয়েছে সেটাই সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যা 6 জন ছিল এবং সেটা এফআইআর উল্লেখ রয়েছে। পুলিশের আশঙ্কা করা হচ্ছে যে তারা বাংলাদেশি, তারা হয়তো কোথাও লুকিয়ে রয়েছে। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কিন্তু চিহ্নিত করা খুব কঠিন। এই কারণে আমি বলছি যে যেখানে আধার কার্ড অতি সহজে হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ভোটার কার্ড, যেভাবে একের পর এক জাল নথি তৈরি করে ভারতবর্ষে বসবাস করছে এই বাংলাদেশি অনুপ্রবেশ এবং তার পাশাপাশি ভিন রাজ্যেও কাজে যাচ্ছে, অর্থাৎ যে পরিযায়ী শ্রমিকের কাজে। এবং সব থেকে বড় বিষয়, পরিযায়ী শ্রমিকের কাজের নামে কিন্তু কয়েকজন বাংলাদেশি জঙ্গি কিন্তু রয়েছে দক্ষিণ ভারতে, এমনটাই মনে করছে গোয়েন্দারা। সেই জায়গা থেকে সব থেকে বেশি চিন্তা বাড়িয়েছে এই অধরা 3 জন। কারণ যারা গোয়েন্দা সংস্থা তারা মনে করছে তারা এইসব পরিযায়ী শ্রমিকের আড়ালে। এখন যে পরিমাণে ধরপাকড় চলছে, যে এখন যে পরিস্থিতি, জঙ্গি ধরা পড়েছে বেশ কয়েকজন, তার আসাম এসটিএফ গ্রেপ্তার করেছে। তারপর থেকে কিন্তু তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে, অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই রকমই 3 জন পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখন পুলিশ হেফাজতে রয়েছে 4 দিনের। সেই জায়গায় দেখার বিষয় যে এই 3 জন আদৌ কি পালিয়ে যেতে সক্রিয় হয়েছে বা মানে সম্ভব হয়েছে, না তারা এই দেশেই রয়েছে এবং এদের আসল উদ্দেশ্য কি, নাশকতার ছক না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটাও কিন্তু ভাবাচ্ছে সব থেকে বেশি। কারণ যে 3 জন অধরা রয়েছে তারা কোন পরিস্থিতিতে কোন এলাকায় রয়েছে সহজে তাদেরকে ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। এবং যেভাবে একের পর এক এই মুর্শিদাবাদের সব থেকে বেশি দক্ষিণ ভারতে কাজ করতে গিয়েছিল পরিযায়ী শ্রমিক যারা অনুপ্রবেশকারী 41 জন অক্টোবর মাসে গ্রেপ্তার হয়েছিল রানীতলা পুলিশের হাতে। এবং সেখানে সব থেকে যে পরিযায়ী শ্রমিকের আড়ালে যে জঙ্গি গোষ্ঠী গোয়েন্দারা মনে করছে, সেখানে সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুর্শিদাবাদ থেকে। কারণ এই মুর্শিদাবাদ কোথাও যেন জঙ্গি বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেফ হাউস হয়ে উঠেছে এই মুর্শিদাবাদ জেলা দ্বীপ। একেবারে কৌশিক আমাদের সঙ্গে থাকে, কিন্তু বারবার মুর্শিদাবাদ কেন, এই প্রশ্ন তো উঠছেই। আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কৌশিক। একেবারে জঙ্গি থেকে অনুপ্রবেশকারী গ্রেফতার, বারবার শিরোনামে এই মুর্শিদাবাদ। যেরকমটা দ্বীপ বলছিল যে কেন বারবার মুর্শিদাবাদ, জঙ্গি অনুপ্রবেশকারীদের অন্যতম পছন্দ মুর্শিদাবাদ কেন, যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই মুর্শিদাবাদের যে ভৌগোলিক অবস্থান সেটা এর অন্যতম কারণ। তার মুর্শিদাবাদ হলো এমন একটা জেলা যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে। ফলে বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলার অনেকটা অংশে কাঁটাতার নেই, সেই জায়গা দিয়ে ভারতে ঢুকে এখান থেকে বাংলার যে কোনো দিকে দ্রুত চলে যাওয়া যায়। শুধু তাই নয়, কেরলে গ্রেফতার যে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদরাডি, জোড়া ভোটার কার্ড তৈরি হয়েছে এই মুর্শিদাবাদে। অর্থাৎ এটা স্পষ্ট যে মুর্শিদাবাদ জেলাকে কোথাও একটা সেফ প্যাসেজ বলে মনে করছে জঙ্গিরা, যে কারণে বারবার মুর্শিদাবাদ শিরোনামে আসছে। কি বলছেন বিশেষজ্ঞরা? প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছে একবার শোনাই আপনাদের। ওই 3 জনকে হয়তো ওই বাংলার প্রশাসন বা পুলিশ বা শাসক দল তারা জামাই আদরে রেখেছে, খুব তাড়াতাড়ি তাদেরও বৈধ পরিচয়পত্র তৈরি হয়ে যাবে, তারপর ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ষড়যন্ত্র করবে। এটাই তো ভবিতব্য বাংলার। কারণ এটা তো এমন নয় যে 3 জন, এরকম হাজারে হাজারে হচ্ছে। তো এই মুর্শিদাবাদ বলে নয়, আপনার বাংলার ভারত বাংলাদেশ সীমান্তের 7টা জেলা, এগুলো সবই এখন সেফ করিডোর বা সেফ হেভেন হয়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, এটা তো হবে, এটা তো আমরা বহুদিন ধরে বলছি। এই পরিবেশ থেকে সন্ত্রাসবাদী তৈরি হবে, আর তাই হচ্ছে। আমরা শুনছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কি বলছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু, মুর্শিদাবাদ বারবার কেন
সেফ প্যাসেজের মতন কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন ভৌগোলিক কারণ। আপনি তো হাতের তালুর মতন চেনেন মুর্শিদাবাদ, আপনার খুব কাছের মুর্শিদাবাদ। শুধু মুর্শিদাবাদ কেন, আজকে যে আসাম থেকে যারা আসছে, আসামে যেটাকে প্রঘাত না কি বলছে অপারেশন, তা আসামে কি ধরা পড়ছে না জঙ্গিরা? জঙ্গি কি শুধু মুর্শিদাবাদ ধরা পড়লো? না, শুধু মুর্শিদাবাদ না, কিন্তু মুর্শিদাবাদের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সঙ্গে আমাদের যে সীমানা সেটা 4000 কিলোমিটার। সেই 4000 কিলোমিটার জুড়ে যাতায়াত আছে, কোথাও যাতায়াত কঠিন হয়, কোথাও যাতায়াত সহজ হয়। মুর্শিদাবাদে যাতায়াত অনেক কঠিন, কারণ ওখানটায় নদী আছে মাঝখানে। অন্যান্য জেলাতে আরো সোজা, আমাদের মুর্শিদাবাদ জেলায় অনেক বড় নদী আছে। আমাদের মুর্শিদাবাদ জেলায় কোনো বর্ডার, মানে ল্যান্ড বর্ডার নেই, মানে জমিতে হেঁটে এপার থেকে ওপার যাওয়া কঠিন, আপনার এ পার না হলে, নদী পার না হলে। এখন পরিকল্পিতভাবে যদি মুর্শিদাবাদকে সবাই টার্গেট করে যে জঙ্গিদের আস্তানা মুর্শিদাবাদ, এটা দুঃখের ব্যাপার। জঙ্গি জম্মু কাশ্মীরে ধরা পড়ছে, আজকে যে 24 পরগনা থেকে জম্মু কাশ্মীরের জঙ্গি ধরা পড়লো, সেটা তো ভাই বলছেন না, সেটা কি মুর্শিদাবাদ ছিল? 24 পরগনা ছিল। আপনি কলকাতাতে ভালো করে খোঁজ নিন না, 2 দিন পরে কলকাতাতে ধরা পড়বে। সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু আছে যে এখানটায় জঙ্গিদের যাতায়াতে কোনো বাধা হবে? আর জঙ্গি 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 করে আরেকটা জিনিস তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা আমি বিরোধিতা করতে চাই। মৌলবাদী নিশ্চয়ই আমাদের সকলের জন্য বিপদের কারণ, কিন্তু মৌলবাদী মানে মুসলমান, আর মুসলমান মানে মৌলবাদী, এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এই যে একটা ভাষ্য তৈরি করা হচ্ছে, আমি কিন্তু এটা বিরোধিতা করি। আপনারা এই ন্যারেটিভ কারা তৈরি করছেন বলে আপনার মনে হয়, বা কেনই বা করবেন? ন্যারেটিভ তৈরি করছে বিজেপি পার্টির পক্ষ থেকে। কি উদ্দেশ্যে তারা করতে পারে? তাদের কি স্বার্থ থাকতে পারে ন্যারেটিভ তৈরি? তাদের স্বার্থ এটাই যে পোলারাইজেশন, হিন্দু মুসলমানের বিভাজন করে রাজনীতি কর। আর তার সঙ্গে দিদি আছে, দিদি চুপ করে থাকবে, কারণ দিদি চাই একটা পক্ষ আমার সঙ্গে থাক, বিজেপি চাই আরেকটা পক্ষ তার সঙ্গে যাক। ফলে দিদি থাকবে চুপ, বিজেপি হবে আক্রমক, এবং তার মাঝখানে এই মেরুকরণটা ঘটে যাক। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে তৃণমূল পার্টির নেতা বলে যে আমরা আগামী দিনে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাব, তারা কিন্তু বিজেপির ভাষায় কথা বলছে। বিজেপি ঠিক এইটাই বোঝাতে চাইছে। আমরা কিন্তু বরাবর সত্যটা বলি। আমি আগেও বলেছি, আজও বলছি, মুর্শিদাবাদ জেলা 100 বার সংখ্যা মুসলমান অধ্যুষিত জেলা, এবং এটা আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে। তার জন্য মুর্শিদাবাদ জেলায় যখন স্বাধীনতা হয়েছিল র্যাডক্লিফ ডিসপেন্সেশন মেনে, তখন 2-3 দিন পর হয়েছিল। তার কারণ সবাই জেনেছিল, সবাই ভেবেছিল এই মুসলমান অধ্যুষিত জেলা কিন্তু বাংলাদেশে যাবে। তো স্বাভাবিকভাবেই আজকে মুসলমান অধ্যুষিত জেলা হয়েছে মুর্শিদাবাদ, এটা নয় কিন্তু পরিকল্পিত ভাবে মৌলবাদ আর মুসলমান আর মৌলবাদ এক করে দেওয়া হচ্ছে। আমি এটা বিরোধিতা করি। 2 নম্বর কথা একটা আপনাদের আরো বলি, এই যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা কিন্তু হচ্ছে শুধু হিন্দু নয়, হিন্দু, অহিন্দু এবং মুসলমান সবাই আছে। আজকে ওখানে একটা 82 বছরের মুক্তিযোদ্ধাকে আপনারা দেখলেন, জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হচ্ছে। এরকম বহু মুসলমানের উপর সেখানে অত্যাচার হচ্ছে, বহু মুসলমানও পালিয়ে আসছে। বুঝতে পেরেছি। আপনি সামগ্রিকভাবে এই পরিস্থিতির যে অবনমন, সেই বিষয়টাকে চিহ্নিত করে আপনি বলছেন। অনেক ধন্যবাদ অধীর রঞ্জন বাবু। অধীর রঞ্জন বাবু অভিযোগ করছেন যে মুসলিম মানেই মৌলবাদী, এমনটা দাগি দেওয়ার চেষ্টা করছে বিজেপি, এবং তাতে নীরব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমাদের সঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন। আমি সরাসরি অধীর রঞ্জন বাবু যে গুরুতর অভিযোগটা করলেন তার উত্তরটাই আপনার কাছে জানতে চাইব। দেখুন, অধীর বাবুই তো কদিন আগে মুসলিমদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বাবুনি বলেছেন যে একসময় যে মুর্শিদাবাদ, মালদা আগামী দিনে বাংলাদেশ দাবি করতে পারে। তো ওনার এসব অমূলক কথাবার্তা আমার